শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই নির্ধারিত টিউটোরিয়ালটি। আমরা মূলত নবনিযুক্ত শিক্ষকদের ইন্ডাকশন প্রশিক্ষণের আজকে রয়েছি প্রথম দিনের ষষ্ঠ অধিবেশনে। আমরা নবনিযুক্ত শিক্ষকগণকে জ্ঞানে গরিমা মেধা মননে স্মার্ট শিক্ষক হিসেবে তৈরি করতে চাই। সেই স্মার্ট শিক্ষক হিসেবে তৈরি করতে গেলে আমাদের শিক্ষকদেরকে স্মার্ট করতে হবে। যদি আমরা স্মার্ট বাংলাদেশ তৈরি করতে চাই, সেই স্লোগান নিয়ে স্মার্ট শিক্ষক, স্মার্ট শিক্ষা, স্মার্ট বাংলাদেশের স্লোগান নিয়ে আমরা নতুন কারিকুলামের সাথে সমন্বয় করে কিভাবে ইন্ডাকশন প্রশিক্ষণটি 10 দিন ব্যাপী পরিচালিত হবে সেইটার উপরে ধারাবাহিকভাবে আমরা টিউটোরিয়াল করে দিচ্ছি। প্রথম দিনের ষষ্ঠ অধিবেশনে যাওয়ার আগে আমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি। এই দুটো ছবি দেখে মূলত এখানে কি হচ্ছে সেটি আমরা যদি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের মিটিং পরিচালিত হচ্ছে এবং একটিতে লেখা আছে স্কুল ম্যানেজমেন্ট কমিটি, এসএমসি যেটাকে বলি আমরা। তাহলে আমাদের আজকের অধিবেশনটি কি হতে পারে? আজকের অধিবেশনটি হতে পারে স্কুলের সাথে সম্পৃক্ত যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলো সম্পর্কে ডিটেল জানা। আমাদের আজকের অধিবেশন হচ্ছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য কমিটি। উল্লেখযোগ্য কমিটি বলতে এখানে এসএমসি, পিটিএ এবং স্লিপ কমিটি রয়েছে বা স্লিপ কার্যক্রম রয়েছে আমাদের। সেই কমিটিগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে আজকের এই অধিবেশনের শিক্ষণফল হবে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এবং শিক্ষক অভিভাবক কমিটি কি, তাদের কাজ কি, দায়িত্ব কর্তব্য কি সেগুলো বলতে পারবেন এবং বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা যেটাকে বলছি স্লিপ, স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান কি, কিভাবে গঠিত হয়, এর কার্যক্রম কি, সেই বিষয়গুলো আমাদের নবীন শিক্ষকগণ এই বিষয়গুলো সম্পর্কে ডিটেলস ধারণা পাবেন। প্রথমে যেটি আমরা জানবো যে স্কুল কার্যক্রমে শিক্ষক শিক্ষার্থী ছাড়া আমাদের কারা কারা সম্পৃক্ত রয়েছে এটি আমরা জেনে আমরা সেখান থেকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এবং শিক্ষক অভিভাবক কমিটি এই বিষয়গুলো চলে আসবে। প্রথমে আমরা জানবো যে স্কুল ম্যানেজমেন্ট কমিটি, যেটা স্কুল বা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, সেই কমিটির গঠনটা কি, কমিটিতে কারা কারা থাকে। আমরা জানি এখানে আমাদের কমিটির যিনি প্রধান বা সদস্য সচিব হিসেবে কাজ করেন তিনি হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি আছেন। এছাড়া শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে একজন মহিলা অভিভাবক থাকবে, বিদ্যুৎসাহী মহিলা অভিভাবক থাকবে, আর একজন বিদ্যুৎসাহী পুরুষ অভিভাবক থাকবে, আর একজন হবে জমিদাতা বা জমির উত্তরাধিকার সূত্রে সেই ক্রাইটে একজন সদস্য থাকবে এবং নিকটবর্তী সরকারি বা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক থাকবে এবং শিক্ষক প্রতিনিধি অর্থাৎ শিক্ষকদের থেকে একজন প্রতিনিধি থাকবে, অন্যান্য শিক্ষকদের মধ্য থেকে যে কোনো একজন শিক্ষক থাকবে এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্য থেকে 2 জন থাকবে মহিলা অভিভাবক এবং 2 জন পুরুষ অভিভাবক, মোট 4 জন। এবং ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে কাউন্সিলর, তিনি পদাধিকার বলে এই কমিটির সদস্য হবেন। এটি ছিল মূলত আমাদের যে সর্বশেষ যে আমাদের নীতিমালা রয়েছে সেই নীতিমালার আলোকে এইভাবে কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। কার্যক্ষেত্রে অনেক পরিবর্তন আসতে পারে বা পরিবর্তন হতে পারে। এই যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি আমরা করলাম, কেন কমিটি করা হয়? মূলত কমিটি এই কারণেই করা হয় যে বিদ্যালয়ের সাথে এলাকার মানুষদের সম্পৃক্ততা বাড়ানো, অর্থাৎ এটাকে বলি আমরা জনসম্পৃক্ততা। একটা স্কুল কার্যক্রম, বিশেষ করে প্রাথমিক শিক্ষা, এটি একটি সার্বজনীন বিষয়, এখানে জনগণের সম্পৃক্ততা বাড়ানো দরকার। সেটি চিন্তা করেই কিন্তু বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি করা হয়েছে এবং শুধু কমিটি করা নয়, এই কমিটির দায়িত্ব কর্তব্য কি, কমিটির জবাবদিহিতা কি, সবগুলো কিন্তু আমাদের নির্ধারিত করা আছে। কমিটির দায়িত্ব কর্তব্য বলতে এখানে মূল দায়িত্ব হচ্ছে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ব্যবস্থাপনা, শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি, এই যে বিষয়গুলো থাকবে এইগুলো একটি নির্ধারিত ছকে কমিটির সদস্য সচিব এবং সভাপতির যৌথ স্বাক্ষরে একটি প্রতিবেদন তিনি প্রতি বছর মে, আগস্ট এবং ডিসেম্বর মাসের 30 তারিখের মধ্যে এটি প্রেরণ করতে হবে এবং ছাত্রছাত্রীদের শারীরিক শাস্তি প্রদান পরিহার করতে হবে। কমিটির দায়িত্ব কর্তব্য এটা মধ্যে একটি রয়েছে। এবং বিদ্যালয় পর্যায়ে ব্যয়িত যে অর্থ, সেই অর্থের সঠিক ব্যবহার, সেই বিষয়গুলো নিশ্চিত করা এবং বিদ্যালয়ের শিক্ষকগণ কর্তৃক ছাত্রছাত্রীদের মধ্যে সত্যনিষ্ঠা ও নৈতিক শিক্ষা প্রদানের বিষয়ে কমিটি বিশেষ ভূমিকা থাকবে। অর্থাৎ একটি কমিটির কিন্তু অনেক ধরনের কাজ আছে।
এবং কমিটির সকল সদস্য প্রতি মাসের শেষ কর্মদিবসে বা নিকটবর্তী দিবসের পাঠদান কর্মসূচির পরে অন্তত 1 ঘন্টা ছাত্রছাত্রী অভিভাবকদের কথা শুনবে, অভিভাবকদের যে অভিযোগ থাকে বা সুপারিশ থাকে সেগুলো শুনবে তারা। এরপরে আমাদের স্থানীয় পর্যায়ে সম্পদ সংগ্রহ এবং সংরক্ষণ করা। আমরা জানি যে আমাদের স্কুল কার্যক্রম পরিচালনায় বিভিন্ন ধরনের সম্পদ লাগে বা অর্থ লাগে। সেই অর্থগুলো সরকারিভাবে কিছু অর্থ দেওয়া হয়, কিন্তু কমিটি করার উদ্দেশ্য হচ্ছে এলাকার জনগণ যখন বুঝবে এই বিদ্যালয়টি তার, তখন সরকারি যে বরাদ্দ প্রদান করা হয় সেই বরাদ্দ প্রদানের সাথে সাথে স্কুলের জনগণকে যদি স্কুলের মালিকানা বোধ তুলে ধরা হয় বা দেওয়া হয়, তখন তারা নিজেরাই ভাববে এটি আমাদের স্কুল, অথবা স্কুলের উন্নয়ন আমাদের করতে হবে। এটি একটি অন্যতম কমিটি করার একটা অন্যতম বিষয় হচ্ছে যে এলাকার মানুষদের বিদ্যালয়ের প্রতি সম্পৃক্ততা বাড়ানো, মালিকানা বোধ তৈরি করা। তাহলে তারা নিজেরাই স্কুলের জমি দান করা থেকে আরম্ভ করে বিভিন্ন শিক্ষা উপকরণ, নগদ অর্থ, আসবাবপত্র, যন্ত্র, এগুলো সবই কিন্তু তারা তখন সংগ্রহ করবে বা বিদ্যালয়ে দান করবে। সেটি একটি অন্যতম লক্ষ্য ছিল। সেই কারণে বিদ্যালয়ের যে কোনো ধরনের দান বা অনুদান গ্রহণের ক্ষেত্রে প্রধান শিক্ষক জাতীয় বিষয় বিদ্যালয় ব্যবস্থা কমিটির নিয়মিত সভায় উপস্থাপন করবেন। দেখা যায় যে একজন প্রধান শিক্ষক যদি কমিটির মানুষদেরকে বুঝাতে পারেন, এলাকার মানুষদেরকে বুঝাতে পারেন, তাহলে কিন্তু বিদ্যালয়ের তারা অনেক ধরনের অনুদান দিতে পারে, যেটি স্কুলের উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান বা অবকাঠামোগত উন্নয়ন বা যে কোনো ক্ষেত্রে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য তারা অবদান রাখতে পারে। এবং এই যে তারা যে ধরনের সম্পদ স্কুলে দিবে সেটির একটি রেজিস্টার সংরক্ষণ করতে হবে, এবং সেখানে সভাপতি এবং সদস্য কমিটির যে সদস্য সচিব তাদের যৌথ স্বাক্ষরে একটি হিসাব পরিচালিত হতে পারে। এরপরে খেলার মাঠ যেন ক্ষতিগ্রস্ত না হয়, বিদ্যালয়ের ভবন যেন ক্ষতিগ্রস্ত না হয়, বিদ্যালয়ের জমির যে দলিল বা নামজারি সেগুলো নিশ্চিত করতে এলাকার মানুষদের সম্পৃক্ততা লাগবে, সহযোগিতা লাগবে। তারপর অনেক দানশীল ব্যক্তি আছে, তারা বিভিন্ন সময় স্কুলে অনেক কিছু দান করে, সেই জন্য তাদের একটা ফলক করে বা বোর্ডে সেটি লিখে রাখা যেতে পারে অনুদানগুলো। এই যে বিষয়গুলো রয়েছে, এইটাই হচ্ছে স্থানীয় পর্যায়ে সম্পদ সংগ্রহ এবং সংরক্ষণ করার বিষয় যে কমিটির কাজ। এরপরে আরেকটি কমিটি রয়েছে বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা, যেটাকে আমরা বলছি স্লিপ কমিটি। স্লিপ কমিটির কাজ কি, স্লিপ কমিটি কিভাবে করতে হয়, এটি ডিটেলস আমাদের এখানে রয়েছে। এবং বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নের একটা নির্দেশিকা সরকার করেছে। সেই নির্দেশিকা আমাদের এই টিউটোরিয়ালের কমেন্ট বক্সে পুরোটা লাস্ট যেটা নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকাটি যেটি এখন যে নির্দেশিকার আলোকে পরিচালিত হচ্ছে বিদ্যালয়গুলো, সেই গাইডলাইন, স্লিপ গাইডলাইনটা এখানে আমরা কমেন্ট বক্সে তার লিঙ্কটা আমরা দিয়ে দেবো, সেখান থেকে সেটি ডাউনলোড করে আপনারা নিতে পারবেন। এরপরে যেটা রয়েছে, আরেকটি কাজ রয়েছে কমিটির, সেটা হচ্ছে একীভূত শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা। একীভূত শিক্ষা কার্যক্রম বলতে বোঝায় যে স্কুল গমনোপযোগী যত ধরনের শিশু রয়েছে তাদের স্কুলে অ্যাক্সেস দেওয়া, গমনের করা, শিশু জরিপ করা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ভর্তি নিশ্চিত করা, তাদের যে বিশেষ চাহিদা রয়েছে সেগুলো ফুলফিল করার জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা করা, এবং একীভূত কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রাপ্ত তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, এটি একটি কাজ। তারপরে কমিটির একটি কাজ হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা। আমাদের প্রাক প্রাথমিক শিক্ষা একটি অন্যতম কম্পোনেন্ট। সেই জন্য প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম তদারকি করা, সেখানে কোনো ধরনের সহযোগিতা লাগলে সেই সহযোগিতাগুলো দেওয়া, এবং প্রাক প্রাথমিক শেষে ছাত্রছাত্রীরা যাতে স্মুথলি প্রথম শ্রেণীতে ভর্তি হতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা, প্রাক প্রাথমিক শিক্ষার জন্য বিভিন্ন শিখন শেখানো সামগ্রী তৈরি করা, ক্রয় করতে সহায়তা করা, এবং প্রাক প্রাথমিক শিক্ষা পরিচালনার জন্য প্রাপ্ত তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, সেটাও কিন্তু আমাদের কমিটির একটি কাজ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কাজ। তারপরে প্রাথমিক শিক্ষার দ্বিতীয় সুযোগ, যেটাকে আমরা বলছি সেকেন্ড চান্স। সেকেন্ড চান্স বলতে বোঝায় যে উপানুষ্ঠানিক শিক্ষা, যারা তাদের উপানুষ্ঠানিক অর্থাৎ প্রাথমিক শিক্ষার দ্বিতীয় সুযোগ সৃষ্টি করার জন্য এসএমসি কাজ করবে। সেটি কি, যে সরকার কর্তৃক প্রণয়নকৃত নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম তারা হাতে নেবে, এবং ক্যাচমেন্ট এরিয়ার সকল শিশুদের শনাক্ত করা, এবং যারা স্কুলে ভর্তি হয়নি তাদেরকে স্কুলে আনা, কেন্দ্র এবং স্থান নির্বাচন করতে সহায়তা করা, তারপর এলাকার সংশ্লিষ্ট শিশু অভিভাবকদের প্রাথমিক শিক্ষার জন্য উদ্বুদ্ধকরণ করা, এবং কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক নির্বাচনে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া। এটি আরেকটি কার্যক্রম ছিল সেকেন্ড চান্স কার্যক্রম। সেকেন্ড চান্স যেটাকে বলছি উপানুষ্ঠানিকের আওতায়
যে স্কুলের সাথে বিভিন্ন ধরনের ছোট ছোট স্কুল বা কেন্দ্র করার যে একটা বিষয় ছিল, সেইখানে তাদের একটা সহযোগিতার দরকার। এরপরে এসএমসির আরেকটি কাজ হচ্ছে প্রশিক্ষণ, অর্থাৎ প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য প্রশিক্ষণার্থী হিসাবে শিক্ষক নির্বাচন করা এবং বিদ্যালয়ের সকল পর্যায়ে তাদের প্রশিক্ষণ প্রদান করা, এবং এসএমসির কমিটির যে সদস্য ছিল তাদেরকেও একসময় প্রশিক্ষণ দেওয়া হতো। তারপর সাব ক্লাস্টার প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া, এই বিষয়গুলো থাকবে, তাদের কমিটির একটা কাজ থাকবে। দুর্যোগকালীন শিক্ষা কার্যক্রম যাতে অব্যাহত থাকে সেই জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবে তারা। বিদ্যালয়ের সকল শিশুর নিয়মিত ভর্তি উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয় ত্যাগী এবং বিদ্যালয় বহির্ভূত শিশুদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে আনা, ঝরে পড়া রোধ করা এবং মানসম্মত প্রতিটি শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, অনেক কাজ। এরপর এসএমসি কর্তৃক বিদ্যালয়ে কার্যক্রম পর্যবেক্ষণ, অর্থাৎ বিদ্যালয়ে ঠিকমতো কাজ, যে শ্রেণী পাঠদান সহ সকল কাজ ঠিকঠাক মতো হচ্ছে কিনা তার জন্য ওখানে যে 9 শিক্ষক প্রতিনিধি ব্যতীত এবং সদস্য সচিব ব্যতীত আরো যে 9 জন সদস্য থাকে, সেই 9 জন সদস্য কি করবে, পালাক্রমে পর্যায়ক্রমে 4 জন সদস্য ন্যূনতম প্রতি মাসে ন্যূনতম 6 দিন বিদ্যালয় কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। ঠিক আছে, আর যে 9 জন সদস্য থাকে পর্যায়ক্রমে তারা এই কাজগুলা করবে। ঠিক আছে, স্কুলে আসবে, শিক্ষকদের কোনো সমস্যা হচ্ছে কিনা, শিক্ষার্থীদের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা কোনো লেখাপড়ার মান উন্নয়নের জন্য কোনো কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সেগুলো চলমান আছে কিনা, বা কোনো কার্যক্রম যাতে সকল কার্যক্রম যাতে ঠিকঠাক মতো চলে সেই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে তারা স্কুল চলাকালীন তারা মনিটর করবে। এছাড়া উপজেলা শিক্ষা কমিটির মধ্যে যোগসূত্র স্থাপন করা, সমস্যাগুলি স্কুলের সমস্যা নিয়ে কমিটির সাথে আলোচনা করা হতে পারে। তারপরে বিদ্যালয়ে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করা, নির্ধারিত সময়ে পাঠ্যপুস্তক শেখানো সামগ্রী সংরক্ষণ ও বিতরণ করা, বিভিন্ন জাতীয় দিবসসমূহ পালন করা, এই বিষয়গুলো রয়েছে। পিটিএ সাথে একটি আন্তঃসংযোগ তৈরি করা এবং সহযোগিতা বৃদ্ধি করা। পিটিএটা হচ্ছে শিক্ষক অভিভাবক সমিতি, যেটা সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপরে আছে বিদ্যালয়ের সকল রেকর্ড পত্র, রেজিস্টার, সেগুলো সংরক্ষণ করা, পর্যালোচনা করা, হালফিল করা। তারপরে ব্যবস্থাপনা কমিটির সভায় সরকারি নিয়ম নীতি অনুসরণ করে প্রতিবেদন ও রিটার্ন প্রস্তুত সংশ্লিষ্ট বিষয়ে নিশ্চিতকরণ করা। এইরকম অনেক ধরনের কাজ কিন্তু আমাদের এসএমজি রয়েছে এবং এটি সরকার কর্তৃক প্রেসক্রাইব করা। বিদ্যালয় ক্যাচমেন্ট এরিয়ার ম্যাপ তৈরি করা, বিদ্যালয়ের গৃহ নির্মাণ, রাস্তা নির্মাণ, সংযোগ সড়ক হতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেগুলো স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা। এরপরে শিশু জরিপ, বার্ষিক শিশু জরিপ যেটা হবে সেটি, স্কুল ফিডিং কার্যক্রম, মিড ডে মিল, সেই বিষয়গুলো সহযোগিতা করা, উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা। এই ধরনের অনেকগুলো কাজ আমাদের 29টি পর্যন্ত এখানে আমরা কাজ দেখলাম। এক কথায় বলা যেতে পারে স্কুল ম্যানেজমেন্ট কমিটি যেটা, সেটি যদি স্ট্রং কমিটি হয় এবং কার্যকর হয় যদি, তাহলে স্কুল পরিচালনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সহযোগিতা তারা করতে পারে এবং একটি স্কুলকে তারা ভালো মানের স্কুলে পরিণত করতে পারে। এইসব চিন্তা করেই কিন্তু এএসএমসিটা করা হয়েছে। এখন এই কমিটির মেয়াদ থাকবে কি, কমিটির মেয়াদ হচ্ছে 3 বছর এবং 6 মাস আগে পরবর্তী নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কমিটি বাতিল কিভাবে হতে পারে, শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ, আর্থিক অনিয়ম হলা, কর্তব্যে অবহেলা করা, যে কোনো সমস্যার কারণেই আইনানুগ ব্যবস্থা নিয়ে কমিটি বাতিল হতে পারে। ঠিক আছে, এবং কমিটির থেকে কেউ যদি পদত্যাগ করতে চায় তাহলে তার অপারগতা জানিয়ে উপজেলা শিক্ষা অফিসারের কাছে তিনি লিখবেন এবং এভাবে তিনি পদত্যাগ করতে পারবেন। পরবর্তীতে শূন্য পদ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ পূর্বক আবার পূরণ করা যাবে। এরপরে আমরা যেটা জানবো, আমরা কাজ জানলাম এবং এই কমিটির মেয়াদ কিভাবে, সব বিষয়গুলো আমরা ভালো করে জানলাম। এ পর্যায়ে আমরা জানবো শিক্ষক অভিভাবক সমিতি, পিটিএ যেটাকে বলছি, টিচার্স প্যারেন্টস অ্যাসোসিয়েশন। সেটা বাংলায় বলছি শিক্ষক অভিভাবক সমিতি। সেই কমিটিটা আমাদের কত সদস্য বিশিষ্ট কমিটি হবে সেখানে এটা দেওয়া আছে, অর্থাৎ সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সদস্যদের কর্তৃক মনোনীত একজন সদস্য হবে সভাপতি এবং পিটিএর সাধারণ সদস্যগণ কর্তৃক নির্বাচিত আর একজন সদস্য হবে সহসভাপতি এবং প্রধান শিক্ষক পদাধিকার বলা হবে সভাপতি এবং সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য থেকে একজন সদস্য হবে। এছাড়া অভিভাবক সদস্যদের থেকে 3 জন পুরুষ অভিভাবক সদস্য হবে অভিভাবকদের মধ্য থেকে এবং সাধারণ সদস্যগণ কর্তৃক 3 জন মহিলা। 3 আর 3 6, 7, 8, 9, 10
এই 10 সদস্য বিশিষ্ট পিটিএ কমিটি হবে। পিটিএ কমিটিটা একটা গুরুত্বপূর্ণ কমিটি, যদিও এইসব কমিটির কার্যক্রম উল্লেখযোগ্যভাবে অনেক স্কুলেই দেখা যায় না, সেজন্য এই কমিটির যে কার্যক্রম আছে সেটি অনেক সময় পরিলক্ষিত হয় না। কিন্তু উপযুক্ত পরিবেশে বা উপযুক্তভাবে কমিটি গঠন করলে বা এর কমিটিকে অ্যাক্টিভ করলে এর কার্যকারিতা স্কুল বিনির্মাণের ক্ষেত্রে বা স্কুলের পারফরমেন্স বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। পিটিএটার লক্ষ্য মানে পিটিএর লক্ষ্য কি, উদ্দেশ্য কি ছিল? অর্থাৎ শিক্ষক এবং অভিভাবকের মধ্যে যত সুসম্পর্ক থাকবে স্কুল কিন্তু তত ভালো ডেভেলপ হবে এবং স্কুলের একাডেমিক দিকগুলো কিন্তু তত বেশি প্রসার লাভ করবে। সেই জন্য এই শিক্ষক অভিভাবক কমিটি করা হয়েছিল, কারণ শিক্ষার্থীর উন্নয়নে শিক্ষক অভিভাবকদের ভূমিকা সবচাইতে বেশি। এইটার মূল কাজ হচ্ছে স্কুলে লেখাপড়ার মানের সাথে অভিভাবকদেরকে সম্পৃক্ত করা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের একটা ইতিবাচক ভূমিকা থাকে। তাদের বিভিন্ন ধরনের তারা উদ্যোগ নিতে পারে, সেইগুলো জোরদার করা, তৃণমূল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা, শিক্ষক অভিভাবকের দায়িত্ব কর্তব্যের মূল্যায়ন করা, স্থানীয় সমস্যার সমাধানে উৎসাহিত করা এবং কল্যাণ ট্রাস্ট গঠন করা। অর্থাৎ পিটিএ যে করা হয়েছিল তার লক্ষ্য উদ্দেশ্য অনেক ব্যাপক ছিল। আচ্ছা, এরপরে যে নির্বাহী কমিটির দায়িত্ব কর্তব্য কি হবে? সেই কমিটি ঝরে পড়া রোধ করবে, তারা গমন উপযোগী শিশুদেরকে বিদ্যালয়ে নিয়ে আসা, শিক্ষক অভিভাবকদের সাথে একটি সুসম্পর্ক, টিচার্স প্যারেন্টস গুড রিলেশনশিপ যেটাকে আমরা বলছি, বিদ্যালয়ের উন্নয়নের জন্য কল্যাণ সমিতি গঠন করা, সম্পদ সংগ্রহ করা, নিরাপদ সুস্থ এবং আনন্দঘন পরিবেশ নিশ্চিত করা, হ্যাঁ, এবং যারা স্কুলে সন্তান ঠিকমতো লেখাপড়ার প্রতি যত্নশীল না তাদেরকে মোটিভেট করা, অর্থাৎ যারা ডিমোটিভেটেড হয়ে গেছে লেখাপড়ার প্রতি তাদেরকে মোটিভেট করে স্কুলে নিয়ে আসা, প্রয়োজনে বিদ্যালয়ে গৃহ মেরামত করে দেওয়া, বিদ্যালয়ের অঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এর অনেক ধরনের কাজ কিন্তু আমাদের রয়েছে। সহশিক্ষামূলক সহ পাঠ্যক্রমিক বিভিন্ন কাজে সহযোগিতা করা, স্থানীয় এলাকাবাসীদের সামাজিক অর্থনৈতিক শিক্ষা সাংস্কৃতিক উন্নয়নে শক্তিশালী কেন্দ্র হিসাবে গড়ে তুলতে হবে বিদ্যালয়কে। সেটি করতে গেলে আমাদের অভিভাবকদের সম্পৃক্ততা বাড়াইতে হবে, ঠিক আছে? এরপরে উন্নত ধরনের হাঁস মুরগি পালন, শাকসবজি চাষ, ফলমূল উৎপাদন, সমবায় কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রছাত্রীদের পিতামাতার জীবিকার উন্নতি সাধনে সহায়তা করা হতে পারে, সঞ্চয়ী অভ্যাস করা হতে পারে। তারপর ক্লাস্টার ট্রেনিং আয়োজনে সহযোগিতা করা, সংশ্লিষ্টদেরকে সহযোগিতা করা হতে পারে। হ্যাঁ, মা সমাবেশ, উঠান বৈঠক, গৃহ পরিদর্শন, এইসব কাজে এই আমাদের শিক্ষক অভিভাবক কমিটি সেটি কাজ ভূমিকা রাখতে পারে। গৃহে অভিভাবকদের যাতে লেখাপড়া করে সেই জন্য একটি ভালো পরিবেশ সৃষ্টি করা, তাদেরকে মোটিভেট করা, গিয়ার আপ করা, স্থানীয় পর্যায়ে পরিকল্পনা, জবাবদিহিতা, সামাজিক মালিকানার ধারণা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা। অর্থাৎ স্কুলের সাথে আমাদের এসএমসি এবং পিটিএ, যেটা দুটো কমিটি আমরা বললাম, এসএমসি পিটিএ সম্পৃক্ততা বাড়াতে হবে এবং এই সম্পৃক্ততা বাড়ানোর মধ্য দিয়ে স্কুলের মালিকানাবোধ, স্কুলের লেখাপড়ার দায়ভার সেটি তাদের কাছে অনেকটা তুলে দিতে হবে। তাহলে তারা স্কুলমুখী হবে এবং স্কুলের স্বার্থকে নিজের স্বার্থ ভাববে এবং স্কুলের লেখাপড়ার মান উন্নয়নে তারা ইতিবাচক ভূমিকা পালন করবে। এই কমিটির মেয়াদ হবে 3 বছর, ঠিক আছে? এবং মেয়াদ শেষ হওয়ার 30 দিন পূর্বে এটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। পরবর্তী 7 দিনের মধ্যে নতুন কমিটি দায়িত্ব পালন করবে। শিক্ষক অভিভাবক সমিতি, বাধ্যতামূলক প্রাথমিক স্কুল কমিটির এই যে কমিটিগুলো করা হয়েছে, এই কমিটিগুলোর সাথে একটি আন্তঃসম্পর্ক থাকবে। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত শিক্ষক কমিটি সমিতি সবাই আলোচনা করা যেতে পারে। এসএমসি যে কমিটির যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তগুলো আমরা শিক্ষক সমিতিতে আলোচনা করতে পারি এবং শিক্ষক সমিতির চেয়ারম্যান স্কুল ম্যানেজিং কমিটি সবাইও যোগদান করতে পারে। অর্থাৎ পিটিএ কমিটির সভাপতি এসএমসি কমিটির যে মিটিং হয় সেখানে আসতে পারে। তারপরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে কাজ করতে পারে। এরকম অনেক ধরনের উন্নয়নমূলক কাজে তারা সার্বিক সহযোগিতা করতে পারে। অর্থাৎ পিটিএ এবং এসএমসি যেটি বলছি আমরা, স্কুল ম্যানেজিং কমিটি বা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, এই দুইটি কমিটি যদি শক্তিশালী হয় তাহলে তারা স্কুলের উন্নয়নে অনেক ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। এরপরে এখন আমরা জানবো যেটাকে স্লিপ বলছি আমরা, স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান। এই স্লিপের যে ধারণাটা সেটি কিন্তু আমাদের পিডিবি 2 থেকে শুরু হয়েছে। মূলত স্লিপের ধারণাটা আসছে স্কুলে লেখাপড়ার মান উন্নয়নের জন্য একটি ফান্ড তৈরি করা। হ্যাঁ, সেই ফান্ডটি কিভাবে হতে পারে? সরকার কিছু টাকা দেবে এবং স্থানীয় জনগণের অনুদানের মধ্য দিয়ে একটি ফান্ড যদি স্কুলে করে দেওয়া হয় তাহলে স্কুলের বিভিন্ন যে খণ্ডকালীন বিভিন্ন ধরনের কাজ
বা রিকারিং কস্ট যে জিনিসগুলো আছে বারবার লাগে, এই ধরনের কিছু কাজ যেটা সরাসরি শিক্ষণ শেখানো কার্যক্রমের সাথে জড়িত, সেই কাজগুলো করার জন্য এই স্লিপ প্ল্যান করা, সেই স্লিপ প্ল্যান অর্থাৎ অ্যানুয়াল ওয়ার্ক প্ল্যান প্রণয়ন করতে হবে। সেটি করার জন্য আমাদের এই স্লিপ প্ল্যানটা আমাদের লাগবে, এবং স্লিপের যে প্ল্যান এটা একটা আবর্তক পরিকল্পনা হিসেবে করা হয়েছে। অর্থাৎ এটি কিন্তু 1 বছর মেয়াদী নয়, কোনো যে প্ল্যান 1 বছরই শেষ হয়ে গেল। এটি মূলত একটি উন্নয়ন পরিকল্পনা। এটি স্কুলকে যদি ভালো স্কুল করতে হয় তাহলে কিন্তু একসাথেই ভালো স্কুল হয় না, পর্যায়ক্রমে ধাপে ধাপে স্কুলটাকে একটা কার্যকর স্কুল নিতে হয়। সেজন্য একটা আবর্তক, অর্থাৎ এই বছর আমরা কিছু কাজ করব, দ্বিতীয় বছর কিছু কাজ করব, তৃতীয় বছর কাজ করব, এই সব ভাগ এইটা পর্যায়ক্রমে ধাপে করা হয়, এবং এটি একটি রুলিং সিস্টেম বলা হয়েছে, এবং এটি মানে একদম স্কুল পর্যায় থেকে ঊর্ধ্বমুখী হবে। অর্থাৎ আমাদের প্ল্যানটা আমরা অনেক সময় বলি যে উপরের থেকে চাপিয়ে দেওয়া হয়, সেটা না, এখানে নিচ থেকে উপরের দিকে যাবে। ঠিক আছে, আমার যেহেতু স্কুল আমাদের, অর্থাৎ প্ল্যান আমরা করব, সেই প্ল্যান করার ক্ষেত্রে সবার সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। এবং স্লিপের উদ্দেশ্যই ছিল স্কুলের শিশুদের জন্য একীভূত, সমতা ভিত্তিক এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা স্লিপ কার্যক্রমের মূল লক্ষ্য ছিল এটা। এবং স্লিপের উদ্দেশ্য হচ্ছে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, সমতা বা ন্যায্যতা চিহ্নিত করা, নিশ্চিত করা, এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানো। এবং স্লিপ প্রণয়ন করার একটা টিম রয়েছে আমাদের এখানে, 3 সদস্য বিশিষ্ট, একজন মহিলা এবং একজন পুরুষ সদস্য থাকবে, পিটিএর একজন সদস্য, এসএমসির একজন সদস্য 4, একজন 5, অর্থাৎ 5 সদস্যের টিম লিডার হবে প্রধান শিক্ষক। এই স্লিপ কমিটি প্রণয়ন করবে তারা, এবং স্লিপ কমিটি প্রণয়নের করার জন্য তাদের কার্যক্রমের পরিধিটা কি হবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। মূল ফোকাসিং কোথায়? মূল ফোকাসিং হচ্ছে স্কুলের লেখাপড়ার মান উন্নয়ন করা। এটা একটা বার্ষিক কর্ম পরিকল্পনা, অর্থাৎ এই বছর আমরা এই কাজ করব। কোথার থেকে সরকারি বরাদ্দের পাশাপাশি স্থানীয় অনুদানকে এখানে উৎসাহিত করার কথা বলা হয়েছে। এটি একটি খসড়া প্ল্যান করতে হবে, তারপরে সেটিকে পর্যায়ক্রমে ধাপে পরিমার্জন করে চূড়ান্ত করতে হবে, এবং সেটি অনুমোদন নিতে হবে সবাই, এসএমসির সবাই প্রাথমিকভাবে অনুমোদন হবে সেটি। স্লিপ প্রণয়ন প্রক্রিয়া কি? প্রথমে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, তারপরে বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ স্কুল নিয়ে অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ স্কুলের ভালো দিক মন্দ দিক, কি সমস্যা, কি সম্ভাবনা, অর্থাৎ সোয়াট অ্যানালাইসিস করতে হবে, এক কথা বলা যায়। অ্যানালাইসিস করে স্কুলের মৌলিক চাহিদাগুলো খুঁজে বের করা, সেদিন পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে, লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য সমস্যা চিহ্নিতকরণ করতে হবে। এখন স্কুলে অনেক ধরনের সমস্যা আছে, সমস্যাগুলোর মধ্যে অগ্রাধিকার কোনগুলো দেবো আমরা, সেটি প্রতিটি উদ্দেশ্যের বিপরীতে চিহ্নিত সমস্যা সমাধানের জন্য কার্যক্রম নির্ধারণ করতে হবে, অর্থের উৎস নির্ধারণ করতে হবে, পরিকল্পনা করতে হবে, স্লিপ শেয়ারিং সভা হবে একটা, সেই সভায় আলোচনা করতে হবে, পরবর্তীতে স্লিপ অনুমোদন হবে। এবং স্লিপের সমস্ত কার্যক্রমগুলো দেখার জন্য একটা নিরীক্ষা কমিটি করা হয়েছে। সেই নিরীক্ষা কমিটি হবে, আমাদের সভাপতি থাকবে একজন, পিটিএ কমিটির সদস্য এখানে সভাপতি, 3 জন সদস্য থাকবে পিটিএ কমিটি থেকে, এবং প্রধান শিক্ষক মনোনীত একজন সহকারী শিক্ষক। এই হচ্ছে আমাদের অডিট কমিটি বলতে পারি আমরা, সোশ্যাল অডিট কমিটি বা স্যাক কমিটি হিসাবে পিটিএর কার্যক্রম এবং আর্থিক বিষয়গুলোকে তারা নিরীক্ষা করবে। এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। তাহলে আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা 3টি বিষয় ডিটেইলস আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে এসএমসি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, এবং একটা হচ্ছে পিটিএ, এবং একটা হচ্ছে স্লিপ কমিটি। আমরা আশা করছি আমাদের এই আলোচনার মধ্য দিয়ে এই কমিটিগুলো সম্পর্কে একটি স্পষ্ট ধারণা আপনারা পেয়েছেন। সবাইকে অনেক অভিনন্দন। দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবার জন্য শুভ কামনা।